আমাদের দেশটি যে বিপদ এবং বিপত্তির দিকে এগুচ্ছে এবং আমরা আলটিমেটলি যে বিপদের মধ্যে পড়ে গিয়েছি এবং অনাগত দিনে খুব জাস্ট উইদিন 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে যে বিপদগুলো আমাদেরকে অক্টোপাসের মতো চেপে ধরবে এবং আমাদের দেশ এই মুহূর্তে যে বিপদে রয়েছে। দর্শক, এমপি আনোয়ারের মরদেহের আসলে কোনো অংশই উদ্ধার করা যাবে না, মোটামুটি সেটি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে $1 মিলিয়ন চুরির ঘটনা ঘটেছে। সরকারি ব্যাপারে অবৈধ থাকলেও তদন্তের বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এমনকি কোনো এক অদৃশ্য শক্তি তদন্তের ফাইল পর্যন্ত গায়েব করে দিয়েছে। থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশে 10 নম্বর বিপদ সংকেত। যে আজকে আপনারা দেখেছেন যে উনি একটা খারাপ ভাষা বলেছে যে তারেক রহমানকে বিদেশ থেকে ফিরে আনার নাকি 1 নম্বর কাজ এবং প্রধান কাজ ওনার। মানবাধিকার লঙ্ঘন করতেছেন, ভোট অধিকার, গণতন্ত্র হরণ করেছেন, আর আপনি 1 নম্বরে বলতেছেন তারেক সাহেবকে আনবে। কোন কারচুপির মাধ্যমে আমার এলাকা সহ আমার মনে হয় সারা বাংলাদেশে কোনো জায়গায় টাকা পায় নাই। কারণ আমার পাশে পাবনার বসে আছে, পাবনা সদর, সেও পায় নাই। এবার বাংলাদেশের উপর খেপে গেলেন ইটালির প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, ইটালির প্রধানমন্ত্রী খেপে গিয়েছেন এবার। দিয়ে আমার মাথার বাদ দিয়ে সবকিছু ভাঙিয়ে তছনছ করে দিয়েছে। কারণ হয়তো এই জীবনে এগুলো ঘটেনি। আমার শাশুড়ি, আমার স্বামী নিয়ে আমরা কি কষ্ট করে এখানে আছি। যারা সন্ত্রাসী আসছে মাসের কাছে যে কি হবে, আমরা তো তার লোক। তারা 2-3 দিন ঘুরাইছে থানা থেকে। আমার সাব ইন্সপেক্টর টাকা দিছি, কাজ হয় নাই। আমি ওই জায়গায় থেকে 5 শতক জমি মসজিদে দান করে দিছি, 8 শতক জমি আমি বিক্রি করে দিছি। তা আমি যদি অন্যায় কাজ করতাম তাহলে আমি অবশ্যই আমার স্বামীকে বলতাম। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের নিউজের শুরুতেই যে ভিডিওর অংশ বিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সেই সাথে প্রিয় দর্শক, আজকের ভিডিওর শেষের দিকে একটা গোপন তথ্য শেয়ার করা হবে যেটা আপনার জানা জরুরি। তাই বলবো দর্শক, ভিডিওটির সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানানোর সুযোগ করে দিন। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে $1 মিলিয়ন চুরির ঘটনা ঘটেছে। সরকারি ব্যাপারে অবৈধ থাকলেও তদন্তের বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এমনকি কোনো এক অদৃশ্য শক্তি তদন্তের ফাইল পর্যন্ত গায়েব করে দিয়েছে। যে ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা বলছে এই চুরির টাকার বেশিরভাগ অংশই গেছে ক্যাসিনোতে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও আমেরিকার মাটিতে বাংলাদেশ দূতাবাস থেকে $1 মিলিয়ন চুরির ঘটনায় তারা যদি প্রতিক্রিয়া জানায় এবং এর প্রভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাম্বাসি বন্ধ করে দেওয়া বা কয়েক মাসের জন্য স্থগিত করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেয়, তাহলেও অবাক হবার কিছু থাকবে না। আমরা একটু ঘটনাটা দেখি। মানবজমিন এটা নিয়ে একটা ডিটেল রিপোর্ট করেছে। রিপোর্ট অনেক বড়, আমি বেশিরভাগ অংশই পড়ার চেষ্টা করব। ওয়াশিংটন দূতাবাসে $1 মিলিয়ন চুরি, তদন্ত ফাইল গায়েব। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে কয়েক $1 মিলিয়ন হাতে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। আত্মসাৎ করেছে দূতাবাসের $1,76,000 ইমার্জেন্সি ফান্ড। তাছাড়া দূতাবাসের অ্যাকাউন্ট থেকে কৌশলে সরানো হয়েছে আরও প্রায় $3 লাখ। সেই চুরির প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্বশীলরা জানিয়েছেন শুধু সিডর ইমার্জেন্সি ফান্ড বা দূতাবাসের অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাট নয়, রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউস মেরামতেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি। জানা গেছে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বাংলাদেশ হাউস নির্মাণে। বাড়ির জমিসহ বাজার মূল্য রিয়েলটর প্রতিষ্ঠান রেডফিন ও জিলোর তথ্য অনুযায়ী $4.23 মিলিয়ন থেকে সর্বোচ্চ $5.1 মিলিয়ন। বাড়িটি মেরামতেই বিল দেখানো হয়েছে $6 মিলিয়ন, যেখানে জমি সহ বাড়ির দাম বলা হচ্ছে $4.23 মিলিয়ন থেকে সর্বোচ্চ $5.1 মিলিয়ন। সেখানে শুধুমাত্র মেরামতেই খরচ দেখানো হয়েছে $6 মিলিয়ন। ওয়াশিংটনের সিস্টেমেটিক দুর্নীতি নিয়ে রহস্যজনক কারণে শুরু থেকেই লুকোচুরি চলছে। ওয়াশিংটন মিশনের $1,46,000 গেল কই, এই শিরোনামে ঘটনার অংশবিশেষ তুলে ধরে গত বছরের মার্চে মানবজমিন একটি রিপোর্ট করেছিল। সেই রিপোর্টের প্রেক্ষিতে পুরো বিষয়টির তদন্তে তখন 3 সদস্যের প্রতিনিধি দলের নাম প্রস্তাব করে একটি ফাইল উঠেছিল, কিন্তু আজ অবধি সেই তদন্তটি হয়নি। ওয়াকিবহল সূত্রের দাবি, ওয়াশিংটনের পুকুর চুরির বিস্তৃত তদন্ত এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন অবধি ফাইলটি উঠেছিল। মন্ত্রী বদল হয়েছে কিন্তু আজও নামেনি ফাইলটি। এটি রহস্যজনক মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা বুঝতেই পারি এর পেছনে কারা জড়িত থাকতে পারে, কত বড় প্রভাবশালী মহল জড়িত থাকতে পারে এবং সরকারে তাদের প্রভাব কতটা থাকতে পারে যে মন্ত্রীর কাছে একটা ফাইল ওঠার পরেও সেই ফাইলটা আর এগোয়নি। যুক্তরাষ্ট্রের ব্যাংক কি বলছে? তারা বলছে দূতাবাসের অর্থ গেছে ক্যাসিনোতে। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের ডরমেন্ট অ্যাকাউন্ট থেকে বেহাত হওয়া কয়েক লাখ ডলারের একটি বড় অংশ ক্যাসিনোতে গেছে বলে দূতাবাসকে জানিয়েছে আমেরিকান সিটি ব্যাংক। তারা এর প্রমাণ হিসেবে দূতাবাসের একজন কর্মকর্তার এটিএম কার্ডের বিস্তারিত শেয়ার করছে, কিন্তু বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। মুহিতকে প্রধান করার তদন্ত কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধিকেও রাখা হয়েছিল জানিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন মিশনের অ্যাকাউন্ট থেকে $4,90,000 চুরির তথ্য পাই। সেই সঙ্গে রাষ্ট্রদূতের বাড়ি নির্মাণ প্রকল্পে $1 মিলিয়ন দুর্নীতির তথ্য আসে। বিদায়ের আগে অনেক কাজ হলো,
কিন্তু দুর্ভাগ্য চুরির তদন্তটি শুরু করে আসতে পারেনি। তিনি বলেন, আউটসাইডার হলেও অ্যাডমিরাল খুরশেদ আলম পররাষ্ট্রে বহু জটিল তদন্ত করেছেন এবং এসব কাজে তিনি দক্ষ। ডক্টর মোমেন মনে করেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এই তদন্ত বেশি দূর অগ্রসর হবেন না। সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার অসহায়ত্বের কথা বলছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার মানবজমিনকে জানান, ওয়াশিংটনের ঘটনার ব্যাপারে এখনও তিনি অবহিত নন। গত 5 মাসে বিষয়টি মন্ত্রীর নোটিশে আনা হয়নি বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন। মানবজমিনে লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে জনসংযোগ কর্মকর্তা মীর আকরামউদ্দিন আহমদ বলেন, ওয়াশিংটনের তহবিল তসরুপ বিষয়ে মন্ত্রী অবহিত নন। তিনি এখন হয়তো খোঁজখবর নেবেন এবং আশা করি এ ব্যাপারে পরবর্তী নির্দেশনা দেবেন। যেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছেন এই ব্যাপারটা প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ না করলে সমাধান করা বা তদন্ত করা সম্ভব না। যেখানে ফাইল গায়েব হয়ে যাচ্ছে, সেখানে নতুন পররাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন না এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ফাইলটা তার কাছে পৌঁছলেও তিনি এই ব্যাপারে উদ্যোগ নেবেন না, সেটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর নতুন পছন্দের ব্যক্তিকে যেভাবে চিনি তাতে বুঝতে পারি। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, দেশের মাটিতে $বিলিয়ন চুরি হয়ে যাচ্ছে, $বিলিয়ন বিদেশে পাচার হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না। সরকার সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলো অনুসন্ধান করছে এবং কয়েকদিন আগেই দুর্নীতির দায়ে বেনজির আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি এই নিষেধাজ্ঞার প্রক্রিয়া চলমান থাকবে এমনটাও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। ফলে যখন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মাটিতেই এত বড় চুরির ঘটনা ঘটেছে, $মিলিয়ন চুরির ঘটনা ঘটেছে এবং রাষ্ট্রদূতের বাড়ি নির্মাণে, বাড়ির সংস্কার কাজে এত বড় দুর্নীতি প্রমাণিত হয়েছে, যেখানে সে দেশের ব্যাংক বলছে এই দুর্নীতির টাকা, যে টাকাটা সরানো হয়েছে সেই টাকাটা গেছে ক্যাসিনোতে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এটা তদন্ত করে, বাংলাদেশ সরকার তদন্ত না করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এটা তদন্ত করে যদি বাংলাদেশের বিরুদ্ধে, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে যদি বড় ধরনের কোনো ব্যবস্থা নেয়, যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস স্থগিতের সিদ্ধান্ত নেয়, তাহলে অবাক হবার কিছু থাকবে না। কিন্তু এটা বাংলাদেশের উপরে কত বড় একটা চাপ হিসেবে আসবে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি, কারণ একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সর্ববৃহৎ ক্রেতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনেক প্রবাসীরা আছেন, সে দেশের নাগরিকত্ব পেয়েছেন এবং তারা প্রতি বছর $বিলিয়ন এই দেশে পাঠান রেমিটেন্স হিসেবে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো কারণে কয়েক মাসের জন্য যদি বাংলাদেশ দূতাবাস স্থগিত হয়, তাহলে সেটা দেশের জন্য অনেক ভয়ঙ্কর একটা বার্তা নিয়ে আসবে। দর্শক, এমপি আনোয়ারের মরদেহের আসলে কোনো অংশই উদ্ধার করা যাবে না, মোটামুটি সেটি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। খবরের শিরোনাম হচ্ছে, এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের ট্রলি ব্যাগ পাওয়া প্রায় অসম্ভব। যদি ট্রলি ব্যাগ পাওয়া না যায় তাহলে আর কি হলো? তার মানে আর কোনো অংশ, খণ্ডিত অংশ পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করছে যে ভারতের খুন হওয়া বাংলাদেশ এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ বহন করা ট্রলি ব্যাগের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন পশ্চিমবঙ্গের সিআইডি কর্মকর্তারা। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে। পশ্চিমবঙ্গ সিআইডির এক কর্মকর্তা বলেন, তিনি নিখোঁজ হওয়ার 22 দিন হয়ে গেল, তাতে মনে হচ্ছে ট্রলি ব্যাগটির সন্ধান পাওয়া প্রায় অসম্ভব। তবে এখনো আমাদের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের গোয়েন্দাদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে শিগগির আমরা সিদ্ধান্ত নেব। এই ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারের মেয়ে মমতারিন ফেরদৌস ডরিন। তিনি উল্লেখ করেন যে 9 মে রাত 8টার দিকে তার বাবা মানিক মিয়া এভিনিউ এ এমপি ভবনের বাসা থেকে গ্রামের বাড়িতে রওনা দেন। তারপরে 11 মে কথাবার্তা সংলগ্ন হচ্ছিল। 13 মে ভারতীয় নম্বর থেকে হোয়াটসঅ্যাপ একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি আছে। এই পুরোনো কথাগুলো আপনারা সবাই জানেন। এর মধ্যে আমাদের বাংলাদেশের গোয়েন্দারা গেল, তারা বললো যে কমোটে ফ্লাশ করা হলো, কিছু পাওয়া গেছে, সেগুলি কি ডিএনএ টেস্ট হবে সেগুলিরও কোনো খবর নেই। ইতিমধ্যে 22 দিন পার হয়ে গেছে, আর কোনো অস্তিত্ব আছে কিনা এটা বলা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ঘটনার কারণটা কি, এটা ব্যাপারে কিন্তু গোয়েন্দারা কিন্তু এখন পরিষ্কার কোনো তথ্য দিচ্ছে না, না বাংলাদেশ না ভারতের। ওকে, যে কি কারণে এই হত্যাকাণ্ড, এই নির্মম পরিস্থিতি তৈরি হলো সেটা কিন্তু কেউ বলছে না। এটা যদি প্রকাশ্যে আসতো তাহলে ভারত বা বাংলাদেশের দুই পক্ষের যে গোল্ড স্মাগলিং এর সিন্ডিকেট সেটা কিন্তু সামনে আসতো এবং এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত থাকতে পারে মোটামুটি একটা ধারণা করা যেত। আমি জানি না তদন্তে এখন সেগুলো তারা করছে কিনা, নাকি শুধুমাত্র হত্যার প্রসঙ্গটা দেখছে, এর কারণটা মানে খুঁজে দেখা হচ্ছে কিনা জানি না। এখন যদি মানে দেহের কোনো অংশ খুঁজে না পাওয়া যায় সেটা একটা ব্যাপার, সেটা একটা জটিলতা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এর কারণটা কি। আমাদের দেশটি যে বিপদ এবং বিপত্তির দিকে এগুচ্ছে এবং আমরা আলটিমেটলি যে বিপদের মধ্যে পড়ে গিয়েছি এবং অনাগত দিনে খুব জাস্ট উইদিন 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে যে বিপদগুলো আমাদেরকে অক্টোপাসের মতো চেপে ধরবে, সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কতটুকু সচেতন রয়েছি, আমাদের যার যার অবস্থানে কতটুকু প্রস্তুতি রয়েছে এবং আমাদের দেশ এই মুহূর্তে যে বিপদে রয়েছে, এইরকম বিপদ অতীতকালে কোন কোন দেশে হয়েছে এবং সেই বিপদের ফলে সেই সকল দেশে কি পরিণতি হয়েছে। এখন আমাদের দেশটি আসলে কোন দিকে যাচ্ছে সেটা অত ডিটেলস না বলে শুধুমাত্র একটা সাইড আমরা বলি যে আমরা এই মুহূর্তে খুবই অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আছি। প্রথম হলো আমাদের ব্যাংকিং ব্যবস্থায় দেশের টাকাও নাই, বিদেশি টাকাও নাই, মানে
ফরেন রিজার্ভ বলতে যা বোঝায়, ডলার বলতে যা বোঝায়, পাউন্ড স্টার্লিং বলতে যা বোঝায়, যে কোনো বিদেশি মুদ্রা আমাদের দেশে এখন মানুষের প্রয়োজনের তুলনা আর করা যায় এরকম তো নয়, মানে ন্যূনতম ওষুধপত্র কিনে কোনো মতে সামাল দেওয়ার মতো একটি অবস্থা আমাদের এখন নাই। ডলারের মূল্য একসাথে 60 টাকা বাড়িয়ে দেওয়া হলো, কোনো পরিস্থিতির উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। কেউ কেউ আশঙ্কা করছে যে ডলারের মূল্য 200 টাকাতে চলে যাবে। তো বোঝার চেষ্টা করুন যে যারা আমদানির সাথে জড়িত, যারা রপ্তানির সাথে জড়িত, সব মিলিয়ে একটা ত্রাহি অবস্থার মধ্যে ডলার। এরপর হলো বাংলা টাকা, মানে আমাদের দেশের লোকাল টাকা। এখন এই লোকাল টাকা ছাপিয়ে পরিস্থিতির সামাল দেওয়া যায়, কিন্তু যেহেতু আমরা IMF এর মধ্যে পড়ে গেছি, এটা খুব অল্পকালীন ব্যবস্থা। মানে টাকা ছাপিয়ে আপনি 6 মাস বা 1 বছর পর্যন্ত বোকা বানাতে পারবেন, কিন্তু এটা খুব বেশি পর্যায়ে চলে গেলে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে 1 কেজি চালের জন্য 1 কেজি টাকা দিতে হয়। এরকম ইউরোপের একটা, ওই আফ্রিকার একটা দেশের ঘটনা ঘটেছিল। আমরা অনেক ছবি দেখেছি যে টাকা এইভাবে বান্ডেল করে করে বস্তা ভরে ভরে তারপরে শেষে ওজন দিয়ে পণ্য সামগ্রী দেওয়া হতো। বেশি দিন আগের না, সম্ভবত 20-30 বছর আগের এই ঘটনা, আফ্রিকার কোনো একটি দেশে। তো কাজেই টাকা ছাপালে টাকার মূল্যটা মারাত্মকভাবে কমে যাবে এবং খুব বিশ্রী অবস্থার মধ্যে। এমনি আমাদের এখন যে টাকা, এটা যে পরিমাণ ডিভ্যালুয়েশন হয়েছে ডলারের এগেনস্টে, গত 1 বছরে 100 টাকা আসলে 60 টাকা হয়ে গেছে, 60 টাকা হয়ে গেছে। তো টাকা ছাপানো সরকারের এই মুহূর্তে বিকল্প নেই। অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারকে ঋণ নিয়ে চালাতে হচ্ছে, বা টাকা ছাপিয়ে ব্যাংকগুলোতে সরবরাহ করে বন্ডের মাধ্যমে এই স্টাফ কর্মচারীদের বেতন দিতে হচ্ছে। ফলে পণ্যমূল্য হু করে বাড়ছে, ডলারের দাম হু করে বাড়ছে, টাকার মূল্য কমছে এবং মানুষের জীবনযাত্রা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো বিদেশি টাকা, দেশি টাকা গেল। এরপর কর্মসংস্থান। কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো সুসংবাদ নাই, শুধু দুঃসংবাদ, দুঃসংবাদ, দুঃসংবাদ। আমাদের কেবলমাত্র একটা খাত আছে, সেটা হলো বিদেশে লোক পাঠানো, আদম ব্যাপারের ব্যবসা। কিন্তু সেটাও মালয়েশিয়াতে পাঠানোর যে সুযোগটা ছিল, সেটা বন্ধ হয়ে গেল। আবার কবে চালু হবে বলা যাচ্ছে না। ইউরোপ আমেরিকাতে লোক পাঠানো, মধ্যপ্রাচ্যে লোক পাঠানো, সেটাও কি অবস্থায় আছে, অনেকটা নিয়ন্ত্রণবিহীন অবস্থার মধ্যে পড়েছে। ফলে ফরেন রেমিটেন্স থেকে যেখানে আমাদের বছরে $50 বিলিয়ন মোটামুটি একটা স্ট্যাবল অবস্থায় আমরা পৌঁছে গিয়েছিলাম, সেটি এখন কমতে 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 এমন জায়গায় চলে আসছে যে এই অর্থ বছরে আসলে বিদেশ থেকে কত ডলার রেমিটেন্স বাবদ আসবে আমরা এটা বলতে পারি না। একইভাবে এক্সপোর্টেও আমরা অনেকগুলো তথ্যপত্র দেখছি, কিন্তু এক্সপোর্টের মূল ব্যাপার হলো ক্যাপিটাল মেশিনারি যে ইনভেস্টমেন্ট থাকতে হবে, নতুন নতুন প্রকল্প আসতে হবে এবং ডাইরেক্ট বিদেশি ইনভেস্টমেন্ট হতে হবে, যেটি আশাব্যঞ্জক নয়, নেতিবাঞ্জক নয়, একেবারে রীতিমতো ধ্বংসের দিকে। ফলে খুব বড় বড় কিছু গার্মেন্টস ফ্যাক্টরি তারা চালু আছে, কিন্তু বেশিরভাগগুলো খুব ধুকে ধুকে চলছে। কেউ এলসি করতে পারছে না, এলসি নিতে পারছে না। যাদের হাতে খুব বড় এলসি আছে তারা সাব কন্ট্রাক্ট করে বিভিন্ন ব্যাংক, মানে ছোটো ছোটো ফ্যাক্টরিকে চালাচ্ছে, ছোটো ছোটো ফ্যাক্টরিগুলো সেখানে বসে আছে। এটা অনেকটা কি বলবো, দুর্ভিক্ষের সময় ভাতের মার খেয়ে বেঁচে থাকার মতো আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো টিকে আছে। কাজেই এখান থেকে কোনো সুসংবাদ নাই, দুঃসংবাদ ছাড়া। এক্সপোর্ট যদি না হয়, ইম্পোর্ট যদি না হয়, ব্যবসা বাণিজ্য আসবে কোত্থেকে? এর সাথে অনেক ব্যবসা, ব্যাংক জড়িত, বিমা জড়িত, পরিবহন জড়িত, পোর্ট জড়িত, কাস্টম জড়িত, একটাও ইতিবাচক হচ্ছে না। তাহলে কর্মসংস্থান যদি না থাকে, মানুষের আয় রোজগার যদি না বাড়ে, তাহলে সরকার ট্যাক্স পাবে কোথায়? এখন এই সময়টিতে সরকার খুব অধৈর্য হয়ে যায়। যেমন দেখলাম যে এইবার বাজেটে ব্যাংকিং ব্যবস্থার উপর নতুন করে অবকারী শুল্ক ধার্য করার জন্য প্রস্তাব করা হয়েছে। এমনিতেই আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, বিভিন্ন খাতে 6টি খাতে আপনার টাকা কাটছে। তো 6টি খাতে টাকা কাটার পরে 1 লাখ টাকা যদি আপনি লেনদেন করেন বছরে, বা 1 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে থেকে, আপনি গিয়ে দেখেন যে আপনি বছরে কয় টাকা ব্যাংক থেকে পাচ্ছেন, আর সরকার অবকারী শুল্ক, ট্যাক্স, ভ্যাট, SMS চার্জ, ব্যাংকিং থেকে শুরু করে এরকম 6 থেকে 7টি খাতে টোটাল কত টাকা কেটে নিচ্ছে। এটাকে এখন আরও বাড়িয়ে বহু গুণ করা হচ্ছে। গেল এটা জমি বেচা কেনার যে দলিল, সেখানে বহু ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর জ্বালানি খাতে, মানে বিদ্যুৎ এবং গ্যাস এবং তেল যেটা সরকার বিক্রি করে, এখানে রীতিমতো ঘূর্ণি ঝড় বয়ে দেওয়া হয়েছে। যারা বিদ্যুৎ ব্যবহার করেন, প্রিপেড মিটারে হোক, কমার্শিয়াল হোক বা অন্য যে কোনোভাবে হোক, কিংবা যারা শিল্প কলকারখানাতে CNG ব্যবহার করেন, LNG ব্যবহার করেন, বা এখনও গ্যাস লাইনে গ্যাস ব্যবহার করেন, তারা বুঝতে পারছে যে কী দুর্বিষহ জীবন। অর্থাৎ আপনি যদি একটা প্রিপেড মিটার নেন বিদ্যুতের, খুব ছোট টাকা ভরতে গেলেই আপনাকে ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে, মিটারের যে বিল সেটা দিতে হবে, মিটার ভাড়া দিতে হবে। এরপর আপনি যে লোড নিলেন, 3 কিলোওয়াট লোড নিলেন বা 1 কিলোওয়াট লোড নিলেন, মানে 3 কিলোওয়াটের নিচে হয় না, তো আপনি 1000 টাকা ভরলেন, সঙ্গে সঙ্গে এই বিভিন্ন ওসিলাতে দেখা গেল 200 বা 300 টাকা সঙ্গে সঙ্গে আপনাকে আগে কেটে নিয়ে গেল। এই গেল 1। 2 নম্বর হলো এর সঙ্গে নগদ, তারপর শেষে এই যাকে বলা বিকাশ, এই বিভিন্ন কোম্পানিকে যুক্ত করে দেওয়া হয়েছে। ফলে অনেক সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, তারা প্রায়ই এই বিকাশের কবলে পড়ে, নগদের কবলে পড়ে টাকা হারাচ্ছেন। বাংলাদেশের থেকে তারা পাঠাতে পারছে না। এই যে পিটার দিহাস যে বাংলাদেশ ব্যাংকে গেলেন, ডোনাল্ড লু যে বাংলাদেশে এলেন, তাদের অন্যতম এজেন্ডা ছিল যে আমেরিকান কোম্পানিগুলো এখান থেকে তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের যে লভ্যাংশ এবং অন্যান্য পাওনা, এগুলো তারা পাচ্ছে না। ফলে আমেরিকান যে কোম্পানিটি বাংলাদেশে ধরুন 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছে,
তো সে টাকাটা তো সে আমেরিকার একটা ব্যাংক থেকে এনেছে, তাকে ব্যাংকের ইনস্টলমেন্ট দিতে হবে, ব্যাংকের সুদ দিতে হবে, কর্মচারীদের বেতন দিতে হবে দেশে এবং দেশের বাইরে। তো তারা বাংলাদেশ থেকে টাকা না পেলে পারবে কীভাবে? এই যে মানে মেট্রো রেলটা খুব জনপ্রিয় হয়ে পড়েছে, এই মেট্রো রেলটা যদি টাকা থাকতো এটি মুহূর্তের ভিতরে সাভার থেকে একেবারে এটি যদি মানিকগঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়া হতো, এদিকে মানিকগঞ্জ, ওদিকে আপনি যেদিকে চিটাগং পর্যন্ত নিয়ে যাওয়া হতো, আপনি কুমিল্লা পর্যন্ত নিয়ে যাওয়া হতো, ঢাকা কুমিল্লা, মানে এটা বুমিং বিজনেস, কিন্তু এটাকে এক্সটেন্ড করা যাচ্ছে না টাকার অভাবে। এরপরে এলিভেটেড এক্সপ্রেস যেটা আছে, এটার অনেকগুলো শাখা হওয়ার কথা, এই কাজগুলো বন্ধ আছে টাকার অভাবে, টাকা দিচ্ছে না, এর কারণে তাদের বাদ পড়েছে। আপনি বুঝতে পারছেন যে আমরা কোন দিকে আগাচ্ছি, এবং এদিকে যখন আমরা আগাবো তখন জনগণ হিসেবে আপনার এবং আমার দায়িত্ব এবং কর্তব্যটা কি, এটি যদি আমি বুঝতে না পারি, তাহলে অতীতকালে বেকুব জনগণের যে দুর্ভোগ দুর্দশা হয়েছে আপনার আমার কপালেও সেটা অনিবার্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি চলে এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।